ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। শুরুতেই থাকছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। পবিত্র রমজান উপলক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে গ্যালারিতে থাকা সমর্থকদের বিনামূল্যে ইফতার দেবে এমিরেটস ক্রিকেট বোর্ড। সামাজিক মাধ্যম এক্সে এই কথা নিশ্চিত করেছে ইসিবি। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগে সরবরাহ করা হবে ইফতারের বক্স। শনিবার থেকে মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে রমজান, আর 2 মার্চ রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। রমজান মাসে এটিই দুবাইয়ের প্রথম ম্যাচ। এছাড়া আগামী 4 মার্চ সেখানেই হবে প্রথম সেমিফাইনাল। এরই মাঝে ভারত সেমির টিকিট কাটলেও তাদের প্রতিপক্ষ কে হচ্ছে তা এখনও নিশ্চিত নয়। শেষ 4-এ ভারত জিতলে ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে দুবাইয়ে। সেই হিসেবে রমজানের মধ্যে দুবাইয়ে অন্তত 3টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 8 থেকে 10 বছর ধরে যে ক্রিকেটাররা জাতীয় দলে খেলছে তারা পারফর্ম করতে পারছে না। চ্যাম্পিয়ন্স ট্রফি সহ সাম্প্রতিক সময়ে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ দল, বলছেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা বাংলাদেশ এবার ছিটকে গেল কোনো ম্যাচ না জিতে গ্রুপ পর্ব থেকেই। যেন উল্টো রথে চেপেছে দেশের ক্রিকেট। মুখে হাসি, কোট প্যান্ট পরে বাবু সেজে সগৌরবে ছবি তুলে চ্যাম্পিয়ন হবার হাঁক ছেড়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে অংশ নিতে যায় বাংলাদেশ। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এখানে যে 8টা টিম আছে, 8টা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং এই 8টা কোয়ালিটি টিম, এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। তবে শান্তর এই ঘোষণা যে আকাশ কুসুম স্বপ্ন সেটা সবারই জানা ছিল। হলো তাই স্বপ্নের রঙিন ফানুসগুলো একে একে ফুটে গিয়ে বাংলাদেশ দল ভূপাতিত হলো মাটিতে। গ্রুপ পর্বে জয়হীন থেকে ছিটকে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। কিন্তু কেন এমন বেহাল দশা? এর আগের আসর অর্থাৎ 2017 সালের টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। পরের 8 বছর বাংলাদেশ দলের উন্নতি করার কথা ছিল অনেকটাই, কিন্তু টাইগাররা যেন চলছে উল্টো রথে। নিজেদের সেরা ফরম্যাট ওয়ানডেতেও ক্রমেই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ 10 ওয়ানডে খেলে 8টিতেই হেরেছে শান্তর দল। কেন হঠাৎ এই ছন্দপতন? ক্রিকেটার মোহাম্মদ মিঠুন বলছেন, সাকিব, তামিম, মাশরাফির না থাকা আর মুশফিক রিয়াদের পড়ন্ত বেলায় সৌম্য লিটন, শান্তরা দায়িত্ব নিতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের এই বেহাল দশা। আমার মনে হয় যে এক তো মুশফিক ভাই, রিয়াদ ভাই যে দুজন সিনিয়র প্লেয়ার আছে ওনাদের পিক টাইমে এখন নাই, আর সেকেন্ড হচ্ছে নিচ থেকে যারা এখন 7-8 বছর অলরেডি খেলে ফেলেছে বাংলাদেশ টিমে, তাদের যেই সার্ভিসটা দেওয়ার কথা ছিল বা তাদের যেইভাবে টিমের প্রতি ইম্প্যাক্ট ফেলার কথা ছিল, আমার মনে হয় না যে তারা ওইভাবে ইম্প্যাক্ট ফেলতে পারছে। এখন প্রশ্ন উঠছে, কেন বাংলাদেশ বিকল্প তৈরি করতে পারেনি পঞ্চপাণ্ডবের? এই সমস্যার কারণ অনেক। বিসিবির মানসিকতা, পরিকল্পনার অভাব, ঘরোয়া ক্রিকেট কাঠামো, অপ্রতুল সুযোগ সুবিধা, ক্রিকেটারদের দায়বদ্ধতার অভাব, এমন অনেক কিছুই আছে লম্বা এই তালিকায়। তবে সমস্যার সমাধান খুঁজে দ্রুতই পদক্ষেপ নিতে হবে বিসিবিকে। কাজ করতে হবে স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায়, নয়তো অদূর ভবিষ্যতে দেশের ক্রিকেট পথ হারাবে নিশ্চিত। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি জার্নি শেষ। কেন বাংলাদেশের এমন ব্যর্থতা, যেখানে উঠছে আফগানিস্তান? ধারাভাষ্য দিতে কমেন্ট্রি বক্সে থাকা আতহার আলী খান ও রমিজ রাজার মতে ব্যাটিংয়ের কারণেই এমন ব্যর্থতা। 2023 ওয়ানডে বিশ্বকাপে 4 জয়, 24-এর টি20 বিশ্বকাপে সেমিফাইনাল, 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারানো, রাশিদ খানদের আফগানিস্তান যেখানে জায়ান্ট কিলার, সাকিব আল হাসানদের বাংলাদেশ সেখানে উল্টো রথে। সাকিব অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন না, তাতে ব্যর্থতার পুরনো গল্পটা বদলায়নি। একের পর এক টুর্নামেন্টে এমন ব্যর্থতা কেন? বাংলাদেশ পাকিস্তান, দুই দেশের দুই ধারাভাষ্যকারের মতে বাংলাদেশের ব্যর্থতার কারণ ব্যাটিং। টপ অর্ডার ব্যাটাররা যদি আরেকটু দায়িত্ব নিয়ে যদি পালন করতে পারতো, তাহলে হয়তো আমাদের টোটালটা 280-300 হতে পারতো। We expect more from Bangladesh now. I think they've been there many a times. We talk about them being very talented and full of potential, but it's just that potential has got to come through now in terms of victories. I think
Bangladesh need to do just a little bit more with the bat than with the ball. লিটন দাসকে মিস করেছেন আথার। এমন একটা টুর্নামেন্টে দলের সেরা ব্যাটারদের একজনকে সিলেক্ট না করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক এই নির্বাচক। পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম অবসর নেবেন কিনা এই সিদ্ধান্ত তাদের হাতেই ছেড়ে দিলেন আথার। হঠাৎ করে একটা প্লেয়ারের কথা মনে আসতেছে, লিটন কুমার দাসের কথা মনে আসতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে 8 দল, টপ 8 দল, পৃথিবীর টপ 8 দলের টুর্নামেন্ট, এবং আমি মনে করি যে আমরা কিন্তু লিটন কুমার দাসকে মিস করেছি। নো এন্ট্রি, বাংলাদেশ ক্রিকেট দলেরও সেমিফাইনালে নো এন্ট্রি। প্রথম 2 ম্যাচ হারের পর পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির বদন্যতায় 1 পয়েন্ট পেয়ে 3 থেকে শেষ করলো বাংলাদেশ দল। তবে বাংলাদেশ দলের এই পারফরমেন্স কাউকে খুশি করতে পারেনি। যিনি বছরের পর বছর ধরে বাংলাদেশের হয়ে গলা ফাটান কম বক্সে, সেই আথার আলী খানকেও না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। আরও একটা আইসিসির ইভেন্ট, আরও একবার ব্যর্থতা। দায় কি শুধুই ক্রিকেটারদের নাকি বিসিবিরও? চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর 4 মাস আগে হাথুরু সিংহকে বিদায় করা কি আদৌ সঠিক সিদ্ধান্ত ছিল ফারুক আহমেদের বোর্ডের? বড় দল হতে বাংলাদেশের বাধা আসলে কোথায়? চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্স দেখে সঞ্জয় মাঞ্জরেকর সম্প্রতি বলেছেন, ভালো করতে হলে বাংলাদেশকে ভাবতে হবে মেইন স্ট্রিম টিমের মতো, অর্থাৎ মূলধারার দল বলতে যাদের বোঝায়, বাংলাদেশ সেই জায়গাটায় এখনও পৌঁছাতে পারেনি। সবশেষ ম্যাচের আগে দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও স্বীকার করেছেন আক্ষেপ আছে বড় দল হওয়ার, তবে ভালো বা বড় টিম হওয়ার চেষ্টাটা শুধু ক্রিকেটারদের থাকলেই হবে না, সমষ্টিগত এই প্রচেষ্টায় এগোতে হবে বোর্ডকেও, বলছেন দেশসেরা এই কোচ। আপনারাও দুঃখ পান, আমিও বুঝি যে আমরা হয়তো বড় টিম হয়ে উঠতেছি না, বাট ছেলেরাও কিন্তু বড় টিম হওয়া উপরে ওঠার জন্য তারাও কিন্তু চেষ্টা করতেছে। সো এটা তো শুধু আসলে ছেলেদের একার চেষ্টার বিষয় না, এটা সবারই সমষ্টিগত ভাবে এটা আসলে আমাদের চেষ্টা করতে হবে। সঠিক পরিকল্পনা আর সেই পরিকল্পনার বাস্তবায়ন। দেশের ক্রিকেটে পেশাদারিত্বের বড় বড় প্রশ্নের ভিড়ে যেন হারিয়ে যায় ছোট ছোট ভুল সিদ্ধান্তগুলোও। এই যেমন বড় টুর্নামেন্টের আগে আরও একবার কোচ পরিবর্তন, আরও একবার ব্যর্থতার দায় ঢাকা, ভুল থেকে শিক্ষা নেয়ার অজুহাতে। কিন্তু দায়ী কে? হাথুরুকে নিয়ে বর্তমান বোর্ড সভাপতির অসন্তুষ্টি ছিল আগেই। দায়িত্ব নেওয়ার 6 মাসে যে পরিবর্তনগুলো করেছে ফারুক আহমেদের বোর্ড, তার মধ্যে অন্যতম সেই হাথুরু সিংহকে বিদায় করে ফিল সিমন্সকে দলের দায়িত্ব দেয়া। পরিবর্তন এনেছেন অন্যান্য কোচিং স্টাফের তালিকায়ও, বরখাস্ত করেছেন কম্পিউটার অ্যানালিস্ট মহসিন শেখকেও। অসদাচরণের অভিযোগে হাথুরুর বিদায় ঘণ্টা যখন বাজানো হলো, তখন চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি মাত্র 4 মাস। ফিজিক্যাল অ্যাসল্ট আসলে এটা কোনো পর্যায়ে কোনোভাবেই একটা ন্যাশনাল প্লেয়ারকে আপনি এটা করতে পারবেন না, আসলে এটা জাস্ট ইটস নট অল। অ্যান্ড এটার শাস্তি ওই আর কি, যেটা হচ্ছে আর কি, এটা ওইটাই হওয়া ছিল। হাথুরু সিংয়ের কোচিংয়ে 2015 ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা সহ ওয়ানডেতে অভাবনীয় সব সাফল্য পায় বাংলাদেশ। স্মরণীয় কয়েকটি জয় ধরা দেয় টেস্টেও। দ্বিতীয় দফায়ও ছিল নিউজিল্যান্ড পাকিস্তানের মতো দলের বিপক্ষে দারুণ সফলতার গল্প। তবে ওডিআই ও টি20 পরপর 2 বিশ্বকাপে ব্যর্থতা অস্বীকার করার সুযোগ নেই, তবে সুযোগ থাকছে প্রশ্ন তোলার। বড় মঞ্চে হাথুরু ছাড়া বাংলাদেশকে সফলতা এনে দিয়েছেন আর কেই বা? রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আগামী 3 মার্চ সোমবার দুপুর 1:30টায় বোর্ড সভা ডেকেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পরিচালকদের দেয়া ইমেইলে কোনো নির্দিষ্ট ইস্যু দেয়া না থাকলেও প্রধান আলোচ্য বিষয় সবার জানা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের পারফরমেন্স পর্যালোচনা, কোচিং স্টাফ নিয়োগ, কেন্দ্রীয় চুক্তি ও ঘরোয়া ক্রিকেটের সূচি নিয়ে আলোচনা হবে সভাতে। আরও একটা আইসিসি ইভেন্টে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল, অতীতের প্রথা মেনে সেটার চুলচেরা বিশ্লেষণ করা হবে বোর্ড সভাতে। কেন হারলো, কারা দায়ী, সবই আলোচনার টেবিলে থাকবে। হয়তো গঠন করা হবে নতুন অনুসন্ধান কমিটি, কিন্তু সমস্যার সমাধান হবে কি? চ্যাম্পিয়ন্স ট্রফির পর চুক্তি শেষ হয়েছে হেড কোচ ফিল সিমন্সের, চুক্তি শেষ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনেরও। নিশ্চিতভাবে সালাউদ্দিনের সাথে চুক্তি নবায়ন করা হবে, তবে হেড কোচের দায়িত্বে সিমন্সের সাথে চুক্তি বাড়ানো হবে কিনা সেই বিষয়টি থাকবে বোর্ড সভার আলোচনার টেবিলে।
এছাড়াও এই মুহূর্তে জাতীয় দলের ফিল্ডিং কোচ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাচ মিস করার মহড়া দেখা গেছে, তাই তো দ্রুতই ফিল্ডিং কোচ নিয়োগ দিতে চায় বোর্ড। আলোচনা হবে সেই বিষয়টিতেও। এছাড়াও মহসিন শেখের বিদায়ের পর স্থায়ীভাবে ভিডিও অ্যানালিস্ট নেই জাতীয় দলের সাথে, সেই নিয়োগ দেবার প্রক্রিয়াও চলছে। সেই সাথে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের সার্ভিস স্থায়ীভাবে লম্বা মেয়াদে পেতে চায় বিসিবি। বোর্ড সভায় আলোচনা করা হবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়েও। 2025 সালের জন্য কেন্দ্রীয় চুক্তির খসড়া ইতিমধ্যেই জমা দিয়েছেন নির্বাচকরা। রাখা হয়েছে নতুন ক্যাটাগরি, সেটিরও অনুমোদন আসতে পারে সভা থেকে। এছাড়াও বিসিবির এই বোর্ড সভায় আলোচনা করা হবে দেশের ঘরোয়া ক্রিকেট সূচি নিয়ে। এনসিএল, বিসিএল এর মতো টুর্নামেন্টগুলোর জন্য নতুন স্লট নির্ধারণ করার বিষয়টি নিয়ে আলোচনা হবে বিসিবির সভাতে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারের সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। টেপ টেনিস ক্রিকেট থেকে একের পর এক ফাস্ট বোলার পেয়েছে পাকিস্তান। ওয়াসিম আকরাম, শোয়েব আখতার থেকে শুরু করে এই তালিকায় আছেন মোহাম্মদ আমিরদের নামও। কিভাবে টেপ টেনিস থেকে এত ফাস্ট বোলার পায় পাকিস্তান? রাওয়ালপিন্ডিতে সেই রহস্য খুঁজেছেন সহকর্মী আফনান পিয়াল। টেপ টেনিস ক্রিকেট আর পাকিস্তান যেন এক সূত্রে গাঁথা। দেশটার যেখানেই চোখ যাবে চোখে পড়বে টেপ টেনিস ক্রিকেট খেলার দৃশ্য। বছরের পর বছর ধরে পাকিস্তান ক্রিকেটের পাইপলাইন তৈরি করে চলেছে টেপ টেনিস ক্রিকেট, বিশেষ করে পেস বোলিং পাইপলাইন। 50-এর দশকের ফজল মেহমুদ থেকে মডার্ন ক্রিকেটের হারিস রৌফ, জেনারেশনের পর জেনারেশন ধরে পাকিস্তান ক্রিকেটে স্টার উপহার দিচ্ছে টেপ টেনিস ক্রিকেট। ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ইয়াসির আরাফাত, মোহাম্মদ সামি, সোহেল তানভীর, মোহাম্মদ আমির, জুনাইদ খান সবাই এই দলে। মূলত টেপ টেনিস বল হালকা হওয়ায় ডমিনেট করতে হলে জোরে বল করা ছাড়া উপায় নাই। সেজন্যই টেপ টেনিস থেকে পাকিস্তানে উঠে এসেছেন শোয়েব রৌফদের মতো ফাস্ট বোলার। Started playing with the tape ball and end up playing for the Pakistan. Huge list. I can't find even one or two cricketers who never played with the tape ball. So yeah, it's very common here. Ball, when it hits the deck, it comes more faster. So as a batter, you grow accustomed to having like quick bowling. So everywhere in Pakistan, anywhere, where cricket is played, especially street cricket is played, they will always have a tape ball. লাহোরের রাস্তায় টেপ টেনিস বল দিয়ে ওয়াসিম আকরামের প্রতিপক্ষ ব্যাটারের স্টাম্প উপড়ে ফেলার গল্প অনেকেরই জানা। ওমর গুল তো 16 বছর বয়স পর্যন্ত ক্রিকেট বলে খেলেনি, হাতে উঠেছিল টেপ টেনিস ক্রিকেট। 13 বছর বয়সে মোহাম্মদ আমিরকে টেপ টেনিস ক্রিকেট থেকেই আসিফ বাজওয়ার খুঁজে পাওয়ার গল্প তো যমুনা টেলিভিশন আগেই শুনিয়েছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। বাংলাদেশের টেনিসে নতুন এক ইতিহাস রচনা করল জুনিয়র দল। অনূর্ধ্ব 14 বিশ্ব জুনিয়র টেনিসে এশিয়া ওশেনিয়া অঞ্চলের বাছাইয়ে শীর্ষ 4 নিশ্চিত করে মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে লাল সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ফিলিপাইনকে 2-0 সেটে হারিয়ে মাইলফলক তৈরি করেছে বাংলাদেশ। আইটিএফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বাইলজ অনুযায়ী সেরা 4 সেমিফাইনালিস্টের বিশ্ব জুনিয়র টেনিসে খেলার কথা রয়েছে। এশিয়ার মধ্যে ফিলিপাইন অন্যতম শীর্ষস্থানীয় হলেও তাদের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেন আকাশ রহমান ও কাব্য গায়েন। 4-6 ও 3-6 গেম পয়েন্টে জানের বিপক্ষে ম্যাচ জিতে নেন আকাশ। আরেক এককে 4-6 ও 2-6 গেম পয়েন্টে অ্যান্থনিকে পরাজিত করেন কাব্য। দাবার দুনিয়ায় ভিন্ন এক নক্ষত্র ছিলেন বোরিস স্পাসকি। 18 বছর বয়সে রেকর্ড গড়ে হয়েছিলেন গ্র্যান্ড মাস্টার, জিতেছিলেন 10ম বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব। তবে স্পাসকি বিখ্যাত হয়েছিলেন হেরে যাওয়া এক ম্যাচে। যুক্তরাষ্ট্রের কিংবদন্তি দাবাড়ু ফিশারের সাথে খেলা সেই ম্যাচকে বলা হয় ম্যাচ অফ দ্য সেঞ্চুরি। জীবনের শেষটাতেও স্পাসকি লড়েছেন ভিন্ন এক যুদ্ধ। দাবার 64 ঘরের দুনিয়ায় বাস ছিল বরিস স্পাসকির। সাদাকালো স্বপ্নের সেই রাজ্যে ঘর বেঁধেছিলেন নিজের মতো করে। 1969 সালে দাবার 10ম বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব পান স্পাসকি। তবে স্পাসকি বিখ্যাত হয়েছিলেন ভিন্ন এক ম্যাচে, যে ম্যাচে হেরেছিলেন তিনি।
যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল ঠান্ডা যুদ্ধ, যে যুদ্ধকে অন্য মাত্রা দিয়েছিল 1972 সালের ফিশার স্পাসকির ম্যাচ। স্পাসকি শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত ওই ম্যাচে জিতেছিলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ফিশার। এর মধ্য দিয়ে ভেঙে গিয়েছিল 1948 সাল থেকে দাবায় শুরু হওয়া সোভিয়েত বিশ্ব চ্যাম্পিয়নদের অপরাজিত থাকার গৌরব। সেই পরাজয়ে সাবেক সোভিয়েত প্রশাসন বড় ধাক্কা খান। ম্যাচটির প্রায় 4 দশক পর স্পাসকি বলেছিলেন ফিশার খেতাব জেতায় ভারমুক্ত হয়েছেন তিনি। আইকনিক সেই ম্যাচ নিয়ে লেখক ওয়াল্টার টেভিসের দ্য কুইন্স গ্যাম্বিট বই থেকে 2020 সালে নেটফ্লিক্সে মুক্তি দেয়া হয় ওয়েব সিরিজও। বলা হয় দাবার ইতিহাসে আর কোনো ম্যাচ এত নজর কাড়েনি। শিরোনাম হয় ম্যাচ অফ দ্য সেঞ্চুরি। স্পাসকির দাবার হাতেখড়ি 5 বছর বয়সে 1937 সালে তৎকালীন লেনিনগ্রাদে জন্ম নেওয়া এই দাবাড়ু আলো কেড়েছিলেন শৈশবেই। জুনিয়র পর্যায়ে জেতেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব। 18 বছর বয়সে হয়ে যান গ্র্যান্ড মাস্টার, যা তখনকার সময়ের সবচেয়ে কম বয়সে গ্র্যান্ড মাস্টার হওয়ার রেকর্ড। স্পাসকি নিজেই বলে গেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর হাত থেকে বাঁচতে পরিবার নিয়ে লেনিনগ্রাদ থেকে পালিয়ে একটি এতিমখানায় দাবা খেলা শিখেছিলেন তিনি। 1961 সালে জেতেন সোভিয়েত চ্যাম্পিয়নশিপ। 8 বছর পর স্বদেশী টাইগ্রান পেত্রোসিয়ানকে হারিয়ে জেতেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট। স্পাসকি নজরে ছিল সাবেক সোভিয়েত প্রশাসনের, তবে সুনজর নয়। ফিশারের কাছে হারের 4 বছর পর ফ্রান্সে চলে যান তিনি। এক ফরাসি নারীকে বিয়ে করে 2 বছর পর দেশটির নাগরিকত্বও পান। এরপর বেশ কয়েক বছর জনসম্মুখে আসেননি স্পাসকি। 1992 সালে আরেকবার ফিশারের মুখোমুখি হয়েও হার মেনেছিলেন তিনি। শেষ দিনগুলোতে স্পাসকির কেটেছে অসুস্থতায়, জড়িয়েছিলেন পারিবারিক বিরোধেও। 2বার স্ট্রোক করার পর ফিরে যান রাশিয়ায়। বৃহস্পতিবার মস্কো থেকে না ফেরার দেশে চলে যান 88 বছর বয়সী দাবার কিংবদন্তি। তার মতো অসাধারণ প্রতিভাবান খুব কমই পেয়েছে বিশ্ব দাবা। তবে দাবার বোর্ডের মতোই জীবন জুড়ে কখনো কখনো হয়তো ভুল চালও চেলেছেন স্পাসকি। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে লম্বা সময়ের জন্য দানি সেবাইওসকে হারাচ্ছে রিয়াল মাদ্রিদ। অন্তত 2 মাসের জন্য ছিটকে যেতে পারেন এই মিডফিল্ডার। কোপা দেল রেতে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে চোট পান তিনি। ম্যাচের পুরোটা সময় খেললেও মাঠ ছাড়ার সময় কিছুটা অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাকে। প্রয়োজনীয় টেস্টের পর ধরা পড়ে বাঁ পায়ের চোট। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের নিয়মিত একাদশের সদস্য ছিলেন সেবাইওস। সব প্রতিযোগিতা মিলিয়ে 20টি ম্যাচও খেলেছেন তিনি। রিয়াল মাদ্রিদের ইনজুরির মিছিলে সবশেষ তার নাম যুক্ত হওয়ায় বড় ধাক্কা এসেছে দলে। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।